একজনকে তো বিদায় করা গেল, বললেন তরফদার। এবার দ্বিতীয় ব্যক্তির জন্য অপেক্ষা। পাংচুয়াল হলে তো আর 2-3 মিনিটের মধ্যেই আসা উচিত। 2 মিনিট অপেক্ষা করতে হলো না। নয়নকে ফেরত পাঠিয়ে দেবার সঙ্গে সঙ্গেই চাকরকে যেতে হলো সদর দরজায়। সে ফিরে এলো সঙ্গে একটি কালো স্যুট পরা ভদ্রলোককে নিয়ে। তরফদার উঠে দাঁড়িয়ে বললেন, গুড মর্নিং। আপনার নামটা টেলিফোনে ঠিক ধরতে পারিনি। আপনি যদি... তেওয়ারি, সোফায় বসে বললেন ভদ্রলোক। দেবিকী নন্দন তেওয়ারি। TH সিন্ডিকেটের নাম শুনেছেন? তরফদার জটায়ু দুজনকেই চুপ দেখে ফেলুদাকেই মুখ খুলতে হলো। আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের কারবার কি? পোলক স্ট্রিটে অফিস? ইয়েস স্যার। ভদ্রলোক ফেলুদার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছিলেন বলে তরফদার আমাদের বিষয়ে ওকে বলে দিলেন। এরা আমার 3 জন বিশিষ্ট বন্ধু। আশা করি এদের সামনে সব কথা বলতে আপনার কোনো আপত্তি হবে না। নো নো, তবে কথা মানে শুধু একটি প্রশ্ন। ওই ছেলেটিকে যদি একবার আমার সামনে উপস্থিত করেন, তাহলে আমি তাকে কেবলমাত্র একটি প্রশ্ন করব। জবাব পেলে আমার অশেষ উপকার হবে, আর আমার কাজও শেষ হবে। নয়নকে আবার আনতে হলো। তরফদার নয়নের পিঠে হাত রেখে তেওয়ারির দিকে দেখিয়ে বললেন, ইনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবেন, দেখো তার উত্তর দিতে পারো কি না। তারপর তেওয়ারির দিকে ফিরে বললেন, আপনার প্রশ্নের উত্তর সংখ্যায় হবে তো? অন্য কোনো প্রশ্নের উত্তর কিন্তু এ দিতে পারবে না। আই নো, আমি জেনে শুনেই এসেছি। তারপর লালমোহনবাবুর ভাষায় নয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ভদ্রলোক বললেন, আমার সিন্দুকের কম্বিনেশনটা কি সেটা বলতে পারো? নয়ন ফ্যালফ্যাল করে ভদ্রলোকের দিকে চেয়ে আছে দেখে ফেলুদা বলল, শোনো জ্যোতিষ্ক, কম্বিনেশন জিনিসটা কি সেটা বোধহয় তুমি জানো না। আমি বুঝিয়ে দিচ্ছি। একরকম সিন্দুক থাকে যেটাতে তালা চাবি থাকে না, তার বদলে ডালার একপাশে একটা চাকতি থাকে যেটাকে ঘোরানো যায়। এই চাকতির গায়ে একটা তীর আঁকা থাকে, আর চাকতিটাকে ঘিরে সিন্দুকের গায়ে 1 থেকে 0 অবধি নম্বর লেখা থাকে। কম্বিনেশন হলো সিন্দুক খোলার একটা বিশেষ নম্বর। চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরপর সেই নম্বরের পাশে তীরটাকে আনলে শেষ নম্বরে পৌঁছতেই হঠাৎ করে সিন্দুক খুলে যায়। বুঝেছ? বুঝেছি। এখানে জটায়ু দুম করে একটা বেশ লাক্সীয় প্রশ্ন করলেন তেওয়ারিকে, আপনার নিজের সিন্দুকের কম্বিনেশন আপনি নিজেই জানেন না? 23 বছর ধরে জেনে এসেছি, আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন তেওয়ারি। স্বভাবতই মুখস্থ ছিল। হাজার বার যে সিন্দুক খুলেছি তার কি হিসেব আছে? কিন্তু বয়স যেই 50 পেরিয়েছে, অমনি স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে। আজ 4 দিন থেকে নম্বরটা কিছুতেই মনে পড়ছে না। একটা ডায়েরিতে লেখা ছিল, বহু পুরনো ডায়েরি। সেটা যে কোথায় রেখেছে কে জানে। আমি হয়রান হয়ে শেষে এই ছেলের খবর পেয়ে মিস্টার তরফদারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি। আপনি কি আর কাউকে কোনোদিন নম্বরটা বলেননি? আবার প্রশ্ন করলেন জটায়ু। ফেলুদার দিকে আর চোখে চেয়ে তার ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম জটায়ুকে তারিফ করছে। তেওয়ারি বললেন, আমার ধারণা আমার পার্টনারকে বলেছিলাম। বহুকাল আগে অবশ্য, কিন্তু সে অস্বীকার করছে। হয়তো এও আমার স্মৃতিভ্রম। কম্বিনেশন তো আর 5 জনকে বলে বেড়াবার জিনিস নয়। আর এই সিন্দুক হলো আমার পার্সোনাল সিন্দুক। আমার যে টাকা ব্যাংকে নেই তার সবই এই সিন্দুকে আছে। অথচ... তেওয়ারির দৃষ্টি সোফার পাশে দাঁড়ানো নয়নের দিকে ঘুরল। সঙ্গে সঙ্গে নয়ন বলল, 643896 রাইট রাইট রাইট। উল্লাসে চেঁচিয়ে উঠলেন তেওয়ারি, আর সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বার করে ডট পেন দিয়ে তাতে নম্বরটা লিখে নিলেন। আপনার সিন্দুকে কত টাকা আছে সেটা আপনি জানেন? প্রশ্ন করলেন তরফদার। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি জানি না, বললেন তেওয়ারি, তবে যতদূর মনে হয় 1,00,000 তো হবেই। এ কিন্তু বলে দিতে পারে। নয়নের দিকে দেখিয়ে বললেন তরফদার, আপনি জানতে চান? তা কৌতূহল তো হয়ই। তেওয়ারির ঠোঁটের কোণে হাসি আর চোখে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে নয়নের দিকে চাইলেন। টাকা পয়সা কিচ্ছু নেই, বলল নয়ন। হোয়াট? তেওয়ারি সোফা থেকে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠলেন। তারপর উত্তেজনা সামলে নিয়ে মুখে একটা বিরক্ত ভাব এনে বললেন, বোঝাই যাচ্ছে এ বালক সব ব্যাপারে রিলায়েবল নয়। এনিওয়ে, কম্বিনেশনটায় ভুল নেই। ওটা জানতে পেরে সত্যিই আমার উপকার হয়েছে। তেওয়ারি দাঁড়িয়ে উঠে পকেটে হাত ঢুকিয়ে একটা গোলাপি কাগজে মোড়া সরু লম্বা প্যাকেট বার করে নয়নের হাতে দিয়ে বললেন, দিস ইজ ফর ইউ মাই বয়। তেওয়ারিকে দরজা অবধি এগিয়ে দিয়ে তরফদার ফিরে আসতে ফেলুদা নয়নকে বলল, ওটা খুলে দেখো তো ওতে কী আছে। প্যাকেট খুলতে বেরোলো একটা ছোটদের রিস্ট ওয়াচ। বাহ, বললেন জটায়ু, এটা পরে ফেলো নয়ন ভাই, পরে ফেলো। নয়ন ঘড়িটা হাতে পড়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। সিন্দুক খুলে তেওয়ারি সাহেবের প্রাণ ওষ্ঠাগত হবে, বলল ফেলুদা।
সিন্ধুকে যদি সত্যি কিছু না থেকে থাকে, বললেন জটায়ু, তাহলে তেওয়ারি নিশ্চয়ই ওর পার্টনারকেই সন্দেহ করবেন। ফেলুদা যেন মন থেকে ব্যাপারটাকে ঝেড়ে ফেলে দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। তরফদারের দিকে ফিরে বলল, তোমরা যে দক্ষিণ ভারত সফরে যাচ্ছ, সেটা কিসে যাবে? ট্রেনে না প্লেনে? ট্রেনে অবশ্যই। সঙ্গে এত লটপহর, ট্রেন ছাড়া উপায় কি? নয়নকে সামলাবার কী ব্যবস্থা করেছ? ট্রেনে তো আমিই সঙ্গে থাকবো, কিছু হবে বলে মনে হয় না। ওখানে পৌঁছে আমি ছাড়াও একজন আছে যে সবসময় ওকে চোখে চোখে রাখবে। সে হলো আমার ম্যানেজার শঙ্কর। কথা হয়তো আরও চলতো, কিন্তু ঠিক এই সময় চাকর একটি প্যান্ট কোট টাই পরা ভদ্রলোককে নিয়ে হাজির করলেন। বুঝলাম, ইনি নম্বর 3। গুড মর্নিং, আই মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ মি, বললেন তরফদার। মাই নেম ইজ তরফদার। আই সি, মাই নেম ইজ হডসন, হেনরি হডসন। প্লিজ সিট ডাউন। তরফদারও উঠে দাঁড়িয়েছিলেন। এবার দুজনেই একসঙ্গে বসলেন। হডসনের গায়ের যা রং, তাকে সাহেব বলা মুশকিল, তাও ইংরেজি ছাড়া গতি নেই। এরা কারা প্রশ্ন করতে পারি? পরপর আমাদের তিনজনের দিকে চেয়ে প্রশ্ন করলেন হডসন। আমার খুব কাছের লোক, আপনি এদের সামনে স্বচ্ছন্দে কথা বলতে পারেন। ভদ্রলোকের মেজাজ যে তিরিক্ষি, সেটা তার পার্মানেন্টলি কুঁচকে থাকা ভুরু থেকে বেশ বোঝা যাচ্ছিল। আমার এক পরিচিত বাঙালি ভদ্রলোক লাস্ট সানডে তোমার ম্যাজিক দেখেছিল। সে একটা ছেলের আশ্চর্য ক্ষমতার কথা বলে। আমি অবশ্য তার কথা বিশ্বাস করিনি। আমি ঈশ্বর মানি না, তাই অলৌকিক শক্তিতেও আমার বিশ্বাস নেই। ইফ ইউ ব্রিং দ্যাট বয় হিয়ার, আমি ওর সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। তরফদার যেন অনিচ্ছা সত্ত্বেও চাকরকে ডেকে পাঠালেন। নারায়ণ, আরেকবার যাও তো, খোকাবাবুকে ডেকে আনো। নয়ন মিনিট খানেকের মধ্যেই হাজির। সো দিস ইজ দ্য বয়। হডসন নয়নের দিকে কিছুক্ষণ চেয়ে বললেন, আমার এখানে ঘোড়াদৌড় হয়, তুমি জানো? তরফদার সেটা বাংলা করে নয়নকে বললেন, জানি। পরিষ্কার গলায় বলল নয়ন। গত শনিবার রেস ছিল, বলল হডসন। 3 নম্বর রেসে কত নম্বর ঘোড়া যেতেছিল বলতে পারো? এটা অনুবাদ হলো নয়নের জন্য। 5। এক মুহূর্ত না ভেবে বলে দিল নয়ন। এক জবাবেই কেল্লাফতে। সোফা থেকে উঠে প্যান্টের দু পকেটে হাত ঢুকিয়ে ভেরি স্ট্রেঞ্জ বলে এপাশ ওপাশ পায়চারি করতে লাগলেন হডসন সাহেব। তারপর হঠাৎ থেমে তরফদারের দিকে সোজা দৃষ্টি দিয়ে বললেন, অল আই ওয়ান্ট দিস ইজ, আমি সপ্তাহে একবার করে এখানে এসে এর কাছ থেকে জেনে যাব সামনের শনিবার কোন রেসে কত নম্বর ঘোড়া জিতবে। সোজা কথায় বলছি, রেস আমার নেশা। অনেক টাকা খুইয়েছি, তাও নেশা যায়নি। কিন্তু আর হারলে দেনার দায় আমাকে জেলে পুরবে। তাই এবার থেকে শিওর হয়ে বেট করতে চাই। দিস বয় উইল হেল্প মি। হাউ ক্যান ইউ বি সো শিওর? ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন তরফদার। হি মাস্ট। বাঁ হাতের তেলের ওপর ডান হাত দিয়ে পরপর 3টে ঘুষি মেরে বললেন হডসন সাহেব। নো, হি মাস্ট নট, দৃঢ়স্বরে বললেন তরফদার। অসাধু উদ্দেশ্যে কোনো রকম ব্যবহার করা চলবে না এই ধরনের ক্ষমতা। এ ব্যাপারে আমার কথার এক চুল নড়চড় হবে না। এবার হডসনের চেহারা হয়ে গেল ভিখিরির মতো। হাত দুটো জোর করে ভদ্রলোক কাতর সুরে বললেন, অন্তত আগামী রেসের উইনারের নামগুলো বলে দিক প্লিজ। নো হেল্প ফর গ্যাম্বলার্স, নো হেল্প ফর গ্যাম্বলার্স। আশ্চর্য শুদ্ধ ইংরেজিতে ঘন ঘন মাথা নেড়ে বললেন জটায়ু। হডসন সোফা ছেড়ে উঠে পড়লেন। তার মুখ বেগুনি। তোমাদের মতো এমন ঢেঁটা আর মূর্খ লোক আমি জীবনে দেখিনি। ড্যাম ইট। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হডসন গটকটিয়ে সদর দরজার দিকে চলে গেলেন। বিশ্রী লোক, হরিবল ম্যান, নাক মুচকে চাপা গলায় বললেন জটায়ু। তরফদার নয়নকে ঘরে পাঠিয়ে দিলেন। বিচিত্র সব অ্যাপয়েন্টমেন্ট, বলল ফেলুদা। হডসন অবশ্যই শুধু জুয়ারি নন, তিনি নেশাও করেন। আমি কাছে বসলাম, তাই গন্ধটা সহজেই পাচ্ছিলাম। ওর যে দৈন্য দশা, সেটা ওর কোটের আস্তিনের কোনোই দেখলেই বোঝা যায়। ভাঁজ খেয়ে খেয়ে কোটের ওখানটায় সবচেয়ে আগে জখম হয়। একে তাপ্পি লাগাতে হয়েছে, কিন্তু নতুন কাপড়ের সঙ্গে পুরনো রং বা কোয়ালিটি কোনোটাই মিলেনি। তাছাড়া ভদ্রলোককে যে বাসে বা ট্রামে আসতে হয়েছে, সেটাও ডান পায়ের কালো জুতোর ডগার অন্য কারো জুতোর আংশিক ছাপ দেখেই বোঝা যায়। এই জিনিস ট্যাক্সি বা মেট্রোতে হয় না। এগুলো অবশ্য শুধু ফেলুদার চোখেই ধরা পড়েছে। বাইরে একটা গাড়ি থামার শব্দ পেয়ে আমরা আবার টানটান হয়ে বসলাম। নাম্বার 4, বলল ফেলুদা। মিনিট খানেক পরেই নারায়ণ এক অদ্ভুত প্রাণীকে এনে হাজির করল। পুরনো জুতার বুরুষের মতো দাড়ি, শুঁয়োপোকার মতো গোঁফ, ঝুলঝাড়ার মতো চুল, পরনে ঢিলে হয়ে যাওয়া গেরুয়া স্যুট আর বিশ্রীভাবে প্যাঁচ দেওয়া সবুজ টাই। ছোটোখাটো মানুষ, বয়স 60-65 হবে,
যদিও সেই তুলনায় দুটো চোখ অস্বাভাবিক রকম উজ্জ্বল। ঘরে ঢুকে এদিক ওদিক দেখে মিহি অথচ কর্কশ গলায় বললেন, তরফদার, তরফদার, হুইচ ওয়ান ইজ তরফদার? তরফদার উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন, আমি সুনীল তরফদার। অ্যান্ড দিস থ্রি? আমাদের তিনজনের উপর দিয়ে একটা ঝাড়ু দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমার তিন অন্তরঙ্গ বন্ধু, বললেন তরফদার। নেমস? নেমস? ইনি প্রদোষ মিত্র, ইনি লালমোহন গাঙ্গুলি, আর ইনি তপেশ মিত্র। অল রাইট, এবার কাজের কথা। কাজের কথা বলুন। আমার নাম জানেন? আপনি তো টেলিফোনে শুধু আপনার পদবিটাই বলেছিলেন, ঠাকুর। সেইটা জানি। তারকনাথ, তারকনাথ ঠাকুর, TNT, ট্রাইনাইট্রোটলুইন। হা হা হা। ভদ্রলোকের হাসির দমকে চমকে উঠলাম। ট্রাইনাইট্রোটলুইন বা TNT যে এক প্রচণ্ড বিস্ফোরকের উপাদান, সেটা আমরা জানতাম। আপনার বাড়িতে কি একজন অসম্ভব বেটে বামুন থাকে? ফেলুদা প্রশ্ন করলেন। কিচামো, কোরিয়ান, বলল তারকনাথ। 82 সেন্টিমিটার্স, বিশ্বের খর্বতম প্রাপ্তবয়স্ক কাফরি। এই খবরটা মাস কয়েক আগে কাগজে বেরিয়েছিল। এবার গিনিস বুক অফ রেকর্ডসে স্থান পাবে। একে আপনি জোগাড় করলেন কি করে? প্রশ্ন করলেন জটায়ু। আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমার অঢেল টাকা। এক পয়সা নিজে উপার্জন করিনি, সব বাপের টাকা। উইল করেননি, তবে আমিই একমাত্র সন্তান, তাই সব টাকাই আমি পাবো। কিসের টাকা জানো? গন্ধদ্রব্য, পারফিউম। কুন্তলায়নের নাম শুনেছ? সে তো এখন পাওয়া যায় না। জটায়ু বললেন, হ্যাঁ, আমার বাবারই আবিষ্কার, ব্যবসাও বাবারই। এখন এক ভাইপো দেখে, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি সংগ্রাহক। কি সংগ্রহ করেন? নানান মহাদেশের এমন সব জিনিস যার জুড়ি নেই। একমে বা দ্বিতীয়ম, কিচমোর কথা বললাম। এছাড়া আছে দু হাতে একসঙ্গে লিখতে পারে এমন একটি সেক্রেটারি, যাতে মাউরি, নাম টোকেন বাহানি। আরও আছে একটা ব্ল্যাক প্যারট, 3 ভাষায় কথা বলে, একটা 2 মাথা বিশিষ্ট পরমেরিয়ান কুকুর। লক্ষ্মণ ঝুলার একটা সাধু উড্ডীয়ানন্দ মাটি থেকে 1.5 হাত উপরে উঠে শূন্যে আসন পিড়ে হয়ে বসে ধ্যান করে। তাছাড়া 1 মিনিট স্যার, লালমোহনবাবু বাধা দিলেন। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হলো। হাতের লাঠি মাথার উপর তুলে চোখ রক্তবর্ণ করে তারকনাথ চেঁচিয়ে উঠলেন, হাউ ডেয়ার ইন্টারাপ্ট মি? সরি স্যার, সরি। জটায়ু কুঁকড়ে গেছেন। আমি জানতে চাইছিলাম, আপনার সংগ্রহের মধ্যে যারা মানুষ, তারা কি স্বেচ্ছায় আপনার ওখানে রয়েছে? তারা ভালো খায়, ভালো পড়ে, ভালো বেতন পায়, আরাম পায়, আদর পায়। থাকবে না কেন? ওয়াই নট? আমার কথা আর আমার সংগ্রহের কথা পৃথিবীর অনেক দেশের অনেক লোকেই জানে। তোমরা না জানতে পারো? আমেরিকা থেকে একজন সাংবাদিক এসে আমার সঙ্গে কথা বলে দেশে ফিরে গিয়ে নিউ ইয়র্ক টাইমসে দ্য হাউস অফ ট্যারক বলে এক প্রবন্ধ লেখে। এবার তরফদার মুখ খুললেন। অনেক কথাই তো জানা গেল, কেবল আপনার এখানে আসার কারণটা ছাড়া। এটা আবার বলে দিতে হবে? আমি ওই খোকাকে আমার সংগ্রহের জন্য চাই। কি যেন নাম? ইয়েস, জ্যোতিষ্ক। আই ওয়ান্ট জ্যোতিষ্ক। কেন? সে তো এখানে দিব্যি আছে, বললেন তরফদার। খাওয়া পড়ার কোনো অভাব নেই, যত্ন আত্মীরের অভাব নেই। সে আমার ডেরা ছেড়ে আপনার উদ্ভট ভিড়ের মধ্যে কেন যাবে? তারকনাথ তরফদারের দিকে প্রায় 8 মিনিট সে থেকে বললেন, গাওয়াঙ্গিকে একবার দেখলে এমন বেপরোয়া কথা তুমি বলতে পারতে না। হোয়াট ইজ গাওয়াঙ্গি? প্রশ্ন করলেন জটায়ু। নট হোয়াট বাট হু, গম্ভীরভাবে বললেন তারকনাথ। নট বস্তু বাট ব্যক্তি। উগান্ডার লোক, 3.25 ফুট হাইট, 54 ইঞ্চি ছাতি, 350 কিলো ওজন। কোনো অলিম্পিক ওয়েট লিফটার ওর কাছে পাত্তা পাবে না। একবার টেরাইয়ের জঙ্গলে একটা বাঘকে ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে গুলি মারে, কারণ বাঘটার গায়ে স্পট এবং ডোরা দুই ছিল। একমেবা দ্বিতীয়ম, সেই বাঘকে কাঁধে করে 3.5 মাইল বয়ে এনেছিল গাওয়াঙ্গি। সে এখন আমার একনিষ্ঠ সেবক। আপনি কি আবার দাসপ্রথা চালু করলেন নাকি? জটায়ু বেশ সাহসের সঙ্গে প্রশ্ন করলেন। নো স্যার, গর্জিয়ে উঠলেন TNT। গাওয়াঙ্গিকে যখন দেখি তখন তার ভবিষ্যৎ অন্ধকার। উগান্ডার রাজধানী কাম্পালা শহরে এক শিক্ষিত পরিবারের ছেলে, বাপ ডাক্তার। তার কাছেই শুনি গাওয়াঙ্গির যখন 14 বছর বয়স, তখনই সে প্রায় 7 ফুট লম্বা। বাড়ির বাইরে বেরোয় না, কারণ রাস্তায় লোকে ঢিল মারে। স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু ছাত্রদের বিদ্রুপের ঠেলায় বাধ্য হয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়। আমি যখন তাকে দেখি তখন তার বয়স 21। ভবিষ্যৎ অন্ধকার। চুপচাপ ঘরে বসে থাকে সারাদিন। দেখে মনে হলো এইভাবে সে আর বেশি দিন বাঁচবে না।
সেই অবস্থা থেকে তাকে আমি উদ্ধার করে আনি। আমার কাছে এসে সে নতুন জীবন পায়। সে আমার দাস হতে যাবে কেন? আমি তাকে নিজের সন্তানের মতো স্নেহ করি। আমাদের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক। যাই হোক তারকবাবু, বললেন তরফদার, আপনার অনুরোধ রাখতে পারলাম না। আমি জ্যোতিষ্ককে চিড়িয়াখানার অধিবাসী হিসেবে কল্পনা করতে পারি না এবং চাইও না। গাওয়াঙ্গীর বিবরণ শোনার পরেও বলছো? বলছি। ভদ্রলোক যেন একটু দমে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাই যখন বলছো তখন এই ছেলেটিকে একবার দেখতে পারি কি? সেটা সহজ ব্যাপার। আপনি এই কলকাতার উত্তর প্রান্ত থেকে এসেছেন, আপনার জন্য এতটুকু করতে পারবো না? নয়ন এসে দাঁড়াতে তারকবাবু তার দিকে ভুরু কুঁচকে চেয়ে জিজ্ঞেস করলেন, আমার বাড়িতে কটা ঘর আছে বলতে পারো? 66। হুম। এবার তারকনাথ উঠে দাঁড়িয়ে তার লাঠির রূপো দিয়ে বাঁধানো মাথাটা ডান হাতের মুঠো দিয়ে শক্ত করে ধরে বললেন, রিমেম্বার তরফদার, টিএনটি অত সহজে হার মানে না। আমি আসি। ভদ্রলোক চলে যাবার পর আমরা কিছুক্ষণ কোনো কথাই বললাম না। নয়নকে তার ঘরে পাঠিয়ে দিলেন তরফদার। অবশেষে লালমোহনবাবু ফেলুদার দিকে চেয়ে বললেন, চার দিয়ে তো অনেক কিছুই হয় না মশাই? চতুর্দিক, চতুর্ভুজ, চতুর্মুখ, চতুর্বেদ, এই চারটিকে কি বলবো তাই ভাবছি। চতুর্লোভী বলতে পারেন, বলল ফেলুদা। চারজনই যে লোভী তাতে তো কোনো সন্দেহ নেই। তবে লোভী হয়েও যে কোনো লাভ হলো না, সে ব্যাপারে সুনীলকে তারিফ করতে হয়। তারিফ কেন স্যার? বলল তরফদার। এ তো সহজ অঙ্ক। সে ছেলে আমার বাড়িতে মানুষ হচ্ছে সুস্থ পরিবেশে। আমি তাকে দেখছি, সে আমাকে দেখছে। স্রেফ লেনদেনের ব্যাপার। এ অবস্থার পরিবর্তন হবে কেন? আমরা তিনজন উঠে পড়লাম। একটা কথা বলি তোমাকে, তরফদারের কাঁধে হাত রেখে বলল ফেলুদা। আর অ্যাপয়েন্টমেন্ট না। পাগল, বললেন তরফদার। একদিনেই যে অভিজ্ঞতা হলো, এরপরে আবার অ্যাপয়েন্টমেন্ট? তবে এটা বলে রাখি, নয়নকে বিপদের হাত থেকে রক্ষা করতে যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমি তৈরি আছি। ছেলেটির উপর আমার মায়া পড়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রয়োজন হলেই খবর পাবেন। বৃহস্পতিবার সকাল। গতকালই চতুর্লোভীর সঙ্গে সকলে কাটিয়েছি আমরা। বেশ বুঝতে পারছি ব্যাপারটা ক্রমে এক্সাইটিং হয়ে আসছে, তাই বোধহয় জটায়ু তার অভ্যাস মতো 9টায় না এসে 8:30টায় এসেছেন। ভদ্রলোক কাউচে বসতেই ফেলুদা বলল, আজ কাগজে খবরটা দেখেছেন? কোন কাগজ? স্টেটসম্যান, টেলিগ্রাফ, আনন্দবাজার। মশাই, এক কাশ্মীরি শালওয়ালা এসে সকালটা এক্কেবারে মাটি করে দিয়ে গেল। কাগজ টাগজ কিচ্ছু দেখা হয়নি। কি খবর মশাই? আমি আগেই কাগজ পড়েছি, তাই খবরটা জানতাম। তেওয়ারি সিন্দুক খুলেছিলেন, বলল ফেলুদা, আর খুলে দেখেন সত্যি তার মধ্যে কপরদকটিও নেই। তাহলে তো নয়ন ঠিকই বলেছিল, চোখ বড় বড় করে বললেন জটায়ু। চুরিটা কখন হয়? দুপুর 2:30 থেকে 3:30টার মধ্যে। অন্তত তেওয়ারির তাই ধারণা। সেই সময়টা তিনি আপিসে ছিলেন না, ছিলেন তার ডেন্টিস্টের চেম্বারে। ভদ্রলোকের স্মরণশক্তি এখন বেশ ভালো কাজ করছে। 2 দিন আগেই নাকি উনি সিন্দুক খুলেছিলেন, তখন সব কিছুই ছিল। টাকার অঙ্কও মনে পড়েছে, 5 লাখের কিছু উপরে। তেওয়ারি অবশ্য তার পার্টনারকেই সন্দেহ করছেন। বলছেন একমাত্র তার পার্টনারই নাকি এই কম্বিনেশনটা জানতো, তাছাড়া আর কাউকে কখনো বলেননি। এই পার্টনারটিকে? নাম হিঙ্গোবানি। টিএইচ সিন্ডিকেটের টি হলেন তেওয়ারি, আর এইচ হলেন হিঙ্গোবানি। যাকগে, তেওয়ারি, হিংটিং ছট এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি খালি ভাবছি ওই পুঁচকে ছেলে এমন ক্ষমতা পেল কি করে। আমিও সে কথা অনেকবার ভেবেছি। ব্যাপারটা প্রথম কি করে আবিষ্কার হয় সেটা জানার খুব আগ্রহ। তোপসে, নয়নের বাড়ির রাস্তাটার নাম কি তোর মনে আছে? নিকুঞ্জ বিহারী লেন, কালীঘাট। গুড। একবার যাবেন নাকি মশাই? বলা যায় না। আমার ড্রাইভার কলকাতার এমন সব রাস্তা চেনে যার নামও আমি কোশমিনকালে শুনিনি। সত্যিই দেখা গেল হরিপদবাবু নিকুঞ্জ বিহারী লেন চেনেন। বললেন, ও রাস্তায় তো পল্টু দত্ত থাকতেন। আমি তখন অজিতের সাহার গাড়ি চালাই। একদিন তাকে নিয়ে গেলুম পল্টু দত্তর বাড়ি। দুজনেই তো ফুটবলার, তাই খুব আলাপ। 10 মিনিটের মধ্যে নিকুঞ্জ বিহারী লেনে পৌঁছে একটা পানের দোকানে জিজ্ঞেস করে জানলাম অসীম সরকার থাকেন 8 নম্বরে। 8 নম্বরের দরজায় টোকা দিতে একজন রোগা ফর্সা ভদ্রলোক দরজা খুলে আমাদের সামনে দাঁড়ালেন। বুঝলাম তিনি সবেমাত্র দাড়ি কামানো শেষ করেছেন, কারণ হাতের গামছা দিয়ে গাল মোছা এখনও শেষ হয়নি। আপনারা? ভদ্রলোক ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনি কি আপিসে বেরোচ্ছেন? আজ্ঞে না, এখন তো 9টা, আমি বেরোই 9:30টায়। ফেলুদা বললেন, আমরা গত রবিবার তরফদারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। সেখানে আপনার ছেলের,
আপনি তো অসীম সরকার? আজ্ঞে হ্যাঁ। আশ্চর্য অলৌকিক ক্ষমতা আপনার ছেলের। তরফদারের সঙ্গে আমাদের বেশ আলাপ হয়েছে। তার কাছেই আপনার বাড়ির হদিস পেলাম। এই দেখুন, আমিকে তা তো বলাই হয়নি। ইনি রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক জটায়ু, এ আমার ভাই তোপসে, আর আমি প্রদোষ মিত্র। প্রদোষ মিত্র? ভদ্রলোকের চোখ কপালে। সে বিখ্যাত গোয়েন্দা প্রদোষ মিত্র, যার ডাকনাম ফেলু? আজ্ঞে হ্যাঁ। ফেলুদা বিনয়ের অবতার। ভেতরে আসুন, ভেতরে আসুন। কি আশ্চর্য! আমরা ভদ্রলোকের পেছন পেছন ভেতরে গিয়ে একটা সরু প্যাসেজের বাঁ দিকের দরজা দিয়ে একটা ছোট্ট ঘরে ঢুকলুম। সেটাকে শোবার ঘর বা বসার ঘর দুই বলা চলে। দুটো চেয়ার আর একটা তক্তপোষ ছাড়া ঘরে কোনো আসবাব নেই। তক্তপোষের এক প্রান্তে শতরঞ্চি দিয়ে গোটানো একটা বালিশ দেখে বোঝা যায় এখানে কেউ শোয়। ফেলুদা আর জটায়ু চেয়ারে, অসীমবাবু আর আমি খাটে বসলাম। ফেলুদা বলল, আপনার বেশি সময় নেব না, আমাদের আসার কারণটা বলি। সেদিন তরফদারের শোতে গিয়ে আপনার ছেলের আশ্চর্য ক্ষমতা দেখে আমাদের কথা বন্ধ হয়ে গিয়েছিল। শোয়ের পর তরফদারকে জিজ্ঞেস করতেই উনি বললেন ছেলেটি তাঁর কাছেই থাকে। আমি জানতে চাই যে নয়নের বাসস্থান পরিবর্তনের প্রস্তাবটা কি তরফদার করেন না আপনি করেন? আপনি মহামান্য ব্যক্তি, আপনার কাছে মিথ্যা বলবো না। ওর বাড়িতে রাখার প্রস্তাবটা তরফদার মশাই করেন, তবে তার আগে নয়নকে আমি ওর কাছে নিয়ে যাই। সেটা কবে? ওর ক্ষমতা প্রকাশ পাবার 3 দিন পরে, 2রা ডিসেম্বর। এই সিদ্ধান্তের কারণটা কি? এর একটাই কারণ মিত্তির মশাই, আমার বাড়ি দেখে বুঝতেই পারছেন আমার টানাটানির সংসার। আমার 4টি সন্তান। বড়টি ছেলে, সে বিকম পড়ছে, তার খরচ আমাকে জোগাতে হয়। তারপর 2টি মেয়ে, তাদেরও স্কুলের খরচ আছে। আমি সামান্য চাকরি করি, পুঁজি বলতে কিছুই নেই। যা আনি তা নিমেষেই খরচ হয়ে যায়। ভবিষ্যতের কথা ভেবে গাটা বারবার শিউরে ওঠে। তাই নয়নের মধ্যে যখন হঠাৎই ক্ষমতার প্রকাশ পেল, মনে হলো একে দিয়ে কি 2 পয়সা উপার্জন করানো যায় না? কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার যা অবস্থা তাতে এমন ভাবাটা অস্বাভাবিক নয় মিত্তির মশাই। সেটা আমি বুঝতে পারছি, বলল ফেলুদা। এরপরেই আপনি নয়নকে তরফদারের কাছে নিয়ে যান? আগে হ্যাঁ। আমার তো টেলিফোন নেই, তাই আর অ্যাপয়েন্টমেন্ট করতে পারিনি। সোজা চলে যাই ছেলেকে সঙ্গে নিয়ে। ভদ্রলোক নয়নের ক্ষমতার 2-1টা নমুনা দেখতে চাইলেন। আমি বললুম, ওকে এমন কিছু জিজ্ঞেস করুন যার উত্তর হয় নম্বরে। ভদ্রলোক নয়নকে বললেন, আমার বয়স কত বলতে পারো? নয়ন তক্ষুনি জবাব দিল, 33 বছর 3 মাস 10 দিন। তারপর আর কোনো প্রশ্ন করেননি তরফদার। আমাকে বললেন, আমি যদি ওকে মঞ্চে ব্যবহার করি তাতে আপনার কোনো আপত্তি আছে? আমি অবশ্যই পারিশ্রমিক দেব। আমি রাজি হয়ে গেলুম। তরফদার জিজ্ঞেস করলেন, আপনি কত আশা করেন? আমি ভয়ে ভয়ে বললুম, মাসে 1000। তরফদার বললেন, ভুল হলো। আমার মাথায় কি নম্বর আছে নয়ন, বলো তো? নয়ন বলল, 3000। সে ভুল বলেনি মিত্তির মশাই। তরফদার মশাইও তাঁর কথা রেখেছেন। আগাম 3000 আমি এরই মধ্যে পেয়ে গেছি। আর ভদ্রলোক যখন আমাকে বাঁচাবার পথ দেখিয়ে দিলেন, তখন নয়নকে তার বাড়িতে রাখার প্রস্তাবেই বা কী করে না বলি? কিন্তু নয়ন কি স্বেচ্ছায় গেল? সেও এক তাজ্জব ব্যাপার। এক কথায় রাজি হয়ে গেল। এখন তো ও দিব্যি আছে। এইবারে আরেকটা প্রশ্ন করছি, বলল ফেলুদা। তাহলেই আমাদের কাজ শেষ। বলুন। ওর ক্ষমতার প্রথম পরিচয় আপনি কি করে পেলেন? খুব সহজ ব্যাপার। একদিন সকালে উঠে নয়ন বলল, বাবা, আমার চোখের সামনে অনেক কিছু গিজগিজ করছে। তুমি সেরকম কিছু দেখছো না? আমি বললাম, কই না তো। কী গিজগিজ করছে? নয়ন বলল, 1 2 3 4 5 6 7 8 9 0, সব এদিক ওদিক ঘুরছে, ছুটছে, লাফাচ্ছে, ডিগবাজি খাচ্ছে। আমার মনে হয় আমাকে যদি নম্বর নিয়ে একটা কিছু জিজ্ঞেস করো তাহলে ওদের ছটফটানি থামবে। আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাও ছেলের অনুরোধ রাখতে জিজ্ঞেস করলাম, আমার একটা খুব মোটা লাল বাঁধানো বাংলা বই আছে, জানো তো? নয়ন বলল, মহাভারত? আমি বললাম, হ্যাঁ। সেই বইয়ে কত পাতা আছে বলো তো? নয়নের মুখে হাসি ফুটল। বলল, ছটফটানি থেমে গেছে, সব নম্বর পালিয়ে গেছে, খালি 3টা নম্বর পরপর দাঁড়িয়ে আছে। কি নম্বর জিজ্ঞেস করাতে নয়ন বলল, 9 3 4। আমি তাক থেকে কালী সিংহের মহাভারত নামিয়ে খুলে দেখি তার পৃষ্ঠার সংখ্যা সত্যি 934। আমাদের কাজ শেষ। আমরা ভদ্রলোককে বেশ ভালো রকম ধন্যবাদ দিয়ে বাড়িমুখো রওনা হলাম। শ্রীনাথ দরজা খুলে দিতে বসার ঘরে ঢুকেই দেখি 2জন ভদ্রলোক বসে আছেন। তার মধ্যে সুনীল তরফদারকে চিনি, অন্যজনকে আগে দেখিনি।
ফেলুদা ব্যস্তভাবে বলল, সরি, তোমরা কি অনেকক্ষণ এসেছ? 5 মিনিট, বললেন তরফদার। এ হচ্ছে আমার ম্যানেজার ও প্রধান সহকারী, শঙ্কর হুবলিকার। তরফদারের মতো বয়স, বেশ চালাক চেহারা। উঠে দাঁড়িয়ে আমাদের নমস্কার করলেন। আপনি তো মারাঠি? প্রশ্ন করলেন ফেলুদা। ইয়েস স্যার, তবে আমার জন্ম, স্কুলিং সবই এখানে। বসুন বসুন। আমরা সবাই বসলাম। কি ব্যাপার বলুন? তরফদারকে উদ্দেশ্য করে বলল ফেলুদা। ব্যাপার গুরুতর। মানে? কাল আমাদের বাড়িতে দৈত্যের আগমন হয়েছিল। আমার বুকটা ধড়াস করে উঠল। সেই গাওয়াঙ্গির কথা বলছেন নাকি ভদ্রলোক? ব্যাপারটা খুলে বলো, বলল ফেলুদা। বলছি, বললেন ভদ্রলোক। আজ ঘুম থেকে উঠে বাদশাকে নিয়ে হাঁটতে বেরোবো, তখন 5:30। দোতলা থেকে নেমেই থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন? সিঁড়ির সামনের মেঝেতে ছড়িয়ে আছে রক্ত, আর সেই রক্ত থেকে পায়ের ছাপ সদর দরজার দিকে চলে গেছে। সেই ছাপ পরে মেপে দেখেছি লম্বায় 16 ইঞ্চি। শো লালমোহনবাবু কথাটা শেষ করতে পারলেন না। তারপর, বলল ফেলুদা। তরফদার বলে চললেন, আমাদের দরজার কলাপসিবল গেট লাগানো। রাত্রিরে সেই গেট তালা দিয়ে বন্ধ থাকে। সেই গেট দেখে অর্ধেক খোলা আর তালা ভাঙা। সেই আধখোলা গেটের বাইরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দারোয়ান ভগীরথ। ভগীরথের পাশ দিয়ে আরও রক্তাক্ত পায়ের ছাপ চলে গেছে পাঁচিলের দিকে। জলের ঝাপটা দিয়ে তো কোনো রকমে ভগীরথের জ্ঞান ফিরিয়ে আনলাম। সে চোখ খুলেই দানো দানো বলে আর্তনাদ করে আবার ভিড়মি খায় আর কি। যাই হোক, তার কাছ থেকে যা জানা গেল তা হচ্ছে, এই মাঝরাত্রিরে সদর দরজার বাইরে দাঁড়িয়ে সে খৈনি ডলছিল। দরজার বাইরে একটা লো পাওয়ারের বাতি সারা রাত জ্বলে। এই আবছা আলোয় ভগীরথ হঠাৎ দেখে যে একটা অতিকায় প্রাণী পাঁচিলের দিক থেকে তার দিকে এগিয়ে আসছে। প্রাণীটা যে পাঁচিল টপকে এসেছে তাতে সন্দেহ নেই, কারণ গেটে রয়েছে সশস্ত্র প্রহরী। ভগীরথ বলে সে একবার চিড়িয়াখানায় গিয়েছিল। সেখানে গৈরলা বলে একটা জানোয়ার দেখে। এ প্রাণীর চেহারা কতকটা সেই রকম, কিন্তু তার চেয়েও ঢের বেশি লম্বা আর চওড়া। এর বেশি ভগীরথ আর কিছুই বলতে পারেনি, কারণ তারপরেই সে সংজ্ঞা হারায়। বুঝেছি, বলল ফেলুদা। দানোটা তারপর কোলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে, আর তখনই তোমার বিশ্বস্ত বাদশাহ দানোটার পায়ে কামড় দিয়ে তাকে জখম করে, এবং তার ফলেই দানব তার কাজ অসমাপ্ত রেখে পলায়ন করে। কিন্তু যাবার আগে সে প্রতিশোধ নিয়ে যায়। বাদশার ঘাড় মটকানো মৃতদেহ পড়েছিল সদর দরজা থেকে 30 হাত দূরে। তার মুখের দুপাশে তখনও রক্ত লাগা। আমি মনে মনে বললাম, এই ঘটনায় যদি খুশি হবার কোনো কারণ থাকে, সেটা এই যে টিএনটির উদ্দেশ্য সিদ্ধি হয়নি। ফেলুদা চিন্তিতভাবে চুপ করে আছে দেখে তরফদার অধৈর্য হয়ে বললেন, কিছু বলুন মিস্টার মিত্তির। বলার সময় পেরিয়ে গেছে সুনীল, গম্ভীর স্বরে বলল ফেলুদা। এখন করার সময়। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। কি? দক্ষিণ ভারত যাব। ম্যাড্রাস দিয়ে শুরু। নয়ন ইজ ইন গ্রেট ডেঞ্জার। তার যাতে অনিষ্ট না হয় এটা দেখার ক্ষমতা তোমাদের নেই। এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। তরফদারের মুখে হাসি ফুটে উঠল। আপনি যে আমাকে কতটা নিশ্চিন্ত করলেন তা বলতে পারবো না। আপনি অবশ্য আপনার প্রফেশনাল ক্যাপাসিটিতে কাজ করবেন। আপনার পারিশ্রমিক আর আপনাদের 3 জনের যাতায়াত ও হোটেল খরচা আমি দেব। আমি মানে আমার পৃষ্ঠপোষক। খরচের কথা পরে হবে। তোমাদের যাওয়ার তারিখ তো 19 ডিসেম্বর, কিন্তু কোন ট্রেন সেটা জানি না। করমণ্ডল এক্সপ্রেস। আর হোটেল? সেও করমণ্ডল। বুঝেছি, তাজ করমণ্ডল, তাই তো? হ্যাঁ। আর আপনারা কিন্তু ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছেন। এখনই আপনাদের নাম আর বয়স একটা কাগজে লিখে দিন, বাকি কাজ সব শঙ্কর করে দিবে। ফেলুদা বলল, বুকিংয়ে অসুবিধা হলে আমায় জানিও। রেলওয়েতে আমার প্রচুর জানাশোনা। তরফদার গেলেন 9:45। তারপর ঠিক 5 মিনিট বাদেই ফেলুদার একটা ফোন এলো, যেটা যাকে বলে একেবারে অপ্রত্যাশিত। কথা টথা বলে সোফায় বসে শ্রীনাথের সদ্য আনা চায়ে চুমুক দিয়ে ফেলুদা বলল, কাল ডিরেক্টরি খুলে দেখেছি এই নামে শুধু 2টো ফোন আছে। এসব সামান্য ব্যাপারে আপনার সাসপেন্স তৈরি করার প্রবণতাটা আমার মোটেই ভালো লাগে না মশাই, বললেন জটায়ু। কার ফোন সেটা হেঁয়ালি না করে বলবেন। হিঙ্গরানি, যার কথা কাগজে বেরিয়েছে। ইয়েস স্যার, তেওয়ারির পার্টনার। এই ব্যক্তির কী দরকার আপনার সঙ্গে? সেটা ওর ওখানে গেলেই বোঝা যাবে। ভদ্রলোক বললেন, কর্নেল দালালের কাছে আমার প্রশংসা শুনেছেন। ও, গত বছরের সেই জালিয়াতির মামলাটা? হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? সেটা আমার কথা থেকেই আপনার বোঝা উচিত ছিল, আপনি মনোযোগ দেননি। আমি কিন্তু বুঝেছিলুম ফেলুদার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আজ বিকেল 5টায়। সেটা লালমোহন বাবুকে বলতে উনি বেশ রেগে গিয়ে বললেন,
কানের কাছে অন্য টেলিফোন করলে আমি অন প্রিন্সিপাল তার কথা শুনি না। কোথায় থাকেন ভদ্রলোক? আলিপুর পার্ক রোড, বনেদিপাড়া। আমরাও যাচ্ছি তো আপনার সঙ্গে। সেটা কবে যাননি বলতে পারেন? ঠিক আছে, আনি দিয়ে পদবি শেষ হলে তো সিন্ধি বোঝায়, তাই না? তা তো বটেই। দেখুন না, দুয়ানি, ছোঁয়ানি, কেরানি, কাঁপানি, হাঁপানি, চাকরানি, মেথরানি। রক্ষে করুন, রক্ষে করুন, দুহাত তুলে বললেন জটায়ু। বাপরে, এ হচ্ছে আপনার সজারু মজারু মুড। আমার খুব চেনা, কিছু জিজ্ঞেস করলে টিটকারির ছোঁয়া। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, ভাবছি আজ দ্বিপ্রহর 2:30টায় এখানে আসব। খিচুড়ির আইডিয়াটা কেমন লাগে? বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই তো? উত্তম প্রস্তাব, বলল ফেলুদা। দুপুরে খাবার পর ফেলুদা 2 ঘন্টা ধরে জটায়ুকে স্ক্রাবল খেলা শেখালো। ভদ্রলোক কোনোদিন ক্রসওয়ার্ডই করেননি, তাই ওঁকে সিন্ধি নামের ঢং এই বলি বেশ নাকানি চোবানি খেতে হলো। ফেলুদা শব্দের খেলাতে একেবারে মাস্টার, যেমন হেয়ালের জট ছাড়াতেও মাস্টার, যার অনেক উদাহরণ এর আগে দিয়েছি। আলিপুর পার্ক রোড অবশ্যই হরিপদবাবুর চেনা। 5:05 আমাদের গাড়ি 37 নম্বরের গেট দিয়ে ঢুকে পোর্টিকোর নিচে এসে দাঁড়ালো। সামনে ডাইনে গ্যারেজ, তার বাইরে একটা লম্বা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। বিদেশি বলেই মনে হচ্ছে, লালমোহনবাবু মন্তব্য করলেন। ফেলুদা সদর দরজার দিকে এগিয়ে গিয়ে বললেন, না, ওটার নাম কন্টেসা, এখানেই তৈরি। সদর দরজায় দারোয়ান দাঁড়িয়ে, ফেলুদা তাকে বলল, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। ইতিমধ্যেই বোধহয় গাড়ির শব্দ পেয়ে একটি বেয়ারা এসে হাজির হয়েছে। সে লালমোহন বাবুর দিকে তাকিয়ে বলল, মিত্তির সাব, হাম নেহি, ইনি। ফেলুদার দিকে দেখিয়ে বললেন জটায়ু, আইয়ে আপ লোক। বেয়ারার পেছন পেছন আমরা একটা ড্রয়িং রুমে গিয়ে হাজির হলাম। বৈঠিয়ে। আমি আর জটায়ু একটা সোফায় বসলাম। ফেলুদা তৎক্ষণাৎ না বসে একটু এদিক ওদিক ঘুরে দেখে একটা বুক শেলফের সামনে গিয়ে দাঁড়ালো। দেয়ালে আর টেবিলে শোভা পাচ্ছে এমন খুঁটিনাটির মধ্যে অনেক নেপালি জিনিস রয়েছে। লালমোহনবাবুও দেখেছেন, কারণ বিড়বিড় করে বলতে শুনলাম, দার্জিলিং। কেন দার্জিলিং কেন? ফিরে এসে আরেকটা সোফায় বসে বলল ফেলুদা, নেপালি জিনিস কি নেপালে পাওয়া যায় না? আরে সে তো নিউ মার্কেটেই পাওয়া যায়। বাইরের ল্যান্ডিংয়ে দাঁড়ানো গ্র্যান্ডফাদার ক্লক দেখেছি। এবার তাতে গম্ভীর অথচ মোলায়েম শব্দে ঢংঢং করে 5টা বাজতে শুনলাম। আর প্রায় সঙ্গে সঙ্গেই খয়েরি রঙের স্যুট পরা একজন রোগা, ফর্সা, প্রৌঢ় ভদ্রলোক এসে ঢুকলেন। কেন জানি মনে হলো ভদ্রলোকের স্বাস্থ্যটা খুব ভালো যাচ্ছে না, বোধহয় চোখের তলার কালির জন্য। আমরা 3জনেই নমস্কার করে উঠে দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন, বসুন বসুন, প্লিজ সিট ডাউন। ভদ্রলোকের ঘড়ির ব্যান্ডটা বোধহয় ঢিলে হয়ে গেছে, কারণ নমস্কার করে হাত নামাবার সঙ্গে সঙ্গেই ঘড়িটা সরাত করে নিচে নেমে এলো। ডান হাত দিয়ে ঠেলে সেটাকে যথাস্থানে পাঠিয়ে ভদ্রলোক ফেলুদার উল্টো দিকের সোফায় বসলেন। বাংলা, হিন্দি, ইংরেজি মিশিয়ে কথা বলেন হিঙ্গোরানি। ফেলুদা নিজের এবং আমাদের দুজনের পরিচয় করিয়ে দেবার পর ভদ্রলোক বললেন, আমার আপিসের যে খবর কাগজে বেরিয়েছে সেটা পড়েছেন? পড়েছি, বলল ফেলুদা। আমি গ্রহ নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করি। আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে তাতে গ্রহের ফের ছাড়া আর কিছুই বলা যায় না। আমার পার্টনারের ভীমরতি ধরেছে। কোনো সুস্থ মস্তিষ্কের লোক কখনো এমন করতে পারে না। আমরা কিন্তু আপনার পার্টনারকে চিনি। হাউ? অবাক হয়ে প্রশ্ন করলেন হিঙ্গোরানি। ফেলুদা সংক্ষেপে তরফদার আর জ্যোতিষ্কর ব্যাপারটা বলে বলল, এই ছেলের ব্যাপারেই তেওয়ারির ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে তরফদারের বাড়ি এসেছিলেন। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। ভদ্রলোক বললেন, তার সিন্দুকের কম্বিনেশনটা ভুলে গেছেন। ছেলেটিকে জিজ্ঞেস করতে সে বলে দেয়, আর সেই সঙ্গে এটাও বলে যে সিন্দুকে আর একটি পাই পয়সাও নেই। আই সি। আপনি ফোনে বললেন আপনাকে খুব বিব্রত হতে হচ্ছে। তা তো বটেই। প্রথমত বছরখানেক থেকেই আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, যদিও এককালে আমরা বন্ধু ছিলাম। আমরা একসঙ্গে এক ক্লাসে সেন্ট জেভিয়ার্সে পড়তাম। কলেজ ছাড়ার বছরখানেকের মধ্যেই আমরা আলাদা আলাদাভাবে ব্যবসা শুরু করি। তারপর 1973-এ আমরা একজোটে টিএইচ সিন্ডিকেটের পত্তন করি। ভালোই চলছিল আমাদের, কিন্তু ওই যে বললাম কিছুদিন থেকে দুজনের সম্পর্কে চিড় ধরেছিল। সেটার কারণ কি? প্রধান কারণ হচ্ছে তিওয়ারির স্মরণশক্তি প্রায় লোপ পেতে বসেছিল। সামান্য জিনিসও মনে রাখতে পারে না। ওকে নিয়ে মিটিং করা এক দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। গত বছর একদিন আমি তিওয়ারিকে বললাম, ডাক্তার শর্মা বলে একজন অত্যন্ত বিচক্ষণ মস্তিষ্ক চিকিৎসক আছেন, তাকে আমি খুব ভালো করে চিনি। আমি চাই তুমি একবার তার কাছে যাও। তাতে তিওয়ারি ভয়ানক অফেন্স নেয়। সেই থেকে আমাদের সম্পর্কে চিড় ধরে। অথচ আমি হাল না ধরলে সিন্ডিকেট ডুবে যাবে, শুধু এই কথা ভেবেই রয়ে গিয়েছিলাম। তা না হলে আইনসম্মতভাবে আমি পার্টনারশিপ চুকিয়ে দিয়ে চলে আসতাম।
কিন্তু যে ব্যাপারে আমি সবচেয়ে বড় ধাক্কা খেলাম সেটা এই যে তেওয়ারি জানতে পারলো যে ওর সিন্দুক খালি ও শটান আমার কাছে এসে বলল, গিভ মি ব্যাক মাই মানি দিস মিনিট। উনি যে ক্লেম করেন যে এককালে আপনাকে কম্বিনেশনটা বলেছিলেন, সেটা কি সত্যি? সর্বৈব মিথ্যা। ওটা ছিল ওর পার্সোনাল সিন্দুক। তার কম্বিনেশনও 5 জনকে বলে বেড়াবে? ননসেন্স। তাছাড়া ওর ধারণা যে ও যখন ডেন্টিস্টের কাছে যায় তখনই আমি ওর সিন্দুক খুলে টাকা চুরি করি, অথচ আমার অকাট্য প্রমাণ রয়েছে যে ওই সময়টায় আমি ছিলাম অফিস থেকে অন্তত 5 মাইল দূরে। আমার এক খুড়তুতো ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে খবর পেয়ে আমি 11টার সময় বেলভিউ ক্লিনিকে চলে যাই, ফিরি 3:30টায়। তাও মিস্টার তেওয়ারি আপনার পেছনে লেগে আছেন। শুধু যে পেছনে লেগেছেন নয় মিস্টার মিটিয়ার, উনি আমাকে শাসিয়েছেন যে অবিলম্বে টাকা ফেরত না দিলে উনি আমার সর্বনাশ করবেন। তেওয়ারির যে স্বার্থসিদ্ধির জন্য কত দূর যেতে পারেন তার বেশ কিছু নমুনা আমি গত 17 বছর পেয়েছি। গুন্ডা লাগিয়ে কি করা সম্ভব অসম্ভব সে আর আমি আপনাকে কি বলবো। আপনি বলতে চান তেওয়ারি এতই প্রতিহিংসা পরায়ণ যে গুন্ডা লাগিয়ে আপনাকে খুন করানোতেও পেছপা হবে না? সিন্ধুকে কিছু নেই জানার পরও মুহূর্তে সে যেভাবে আমার ঘরে এসে আমার উপর দোষারোপ করে, তাতে আমি পরিষ্কার বুঝি যে তার কাণ্ডজ্ঞান সম্পূর্ণ লোপ পেয়েছে। এ অবস্থায় টাকা ফেরত না পেলে আমার উপর চরম প্রতিশোধ নেওয়াটা কিছুই আশ্চর্য নয়। এই চুরির সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? প্রথমত, চুরে যে গেছে সেটাই আমি বিশ্বাস করি না। তেওয়ারি হয় সেটা সরিয়েছে, না হয় কিছুতে খরচ করেছে, না হয় কাউকে দিয়েছে। তোমরা বাংলায় যে বলো না, বোম ভোলানাথ, তেওয়ারি হলো সেই ভোলানাথ। না হলে 22 বছরের পুরনো ব্যক্তিগত সিন্দুকের কম্বিনেশন কেউ ভোলে? বুঝলাম, বলল ফেলুদা। এবার তাহলে আসল কথায় আসা যাক। কেন আমি আপনাকে ডেকেছি সেটা জানতে চাইছেন তো? আগে হ্যাঁ। দেখুন মিস্টার মিটার, আমি চাই প্রোটেকশন। তিওয়ারির নিজে ভোলানাথ হতে পারে, কিন্তু ভাড়াটে গুন্ডাদের কেউই ভোলানাথ নয়। তারা অত্যন্ত শেয়ানা, ধূর্ত, বেপরোয়া। এই জাতীয় প্রোটেকশনের কাজ তো আপনাদের প্রাইভেট ডিটেকটিভদের মধ্যে পড়ে, তাই না? তারপরে কিন্তু মুশকিল হচ্ছে কি, আমি সামনের প্রায় 5 সপ্তাহের জন্য থাকছি না। ফলে আমার কাজ শুরু করতে তো অনেক দেরি হয়ে যাবে। তাতে আপনার চলবে কি? আপনি কোথায় যাচ্ছেন? দক্ষিণ ভারত। প্রথমে ম্যাড্রাস, সেখানে 10 দিন, তারপর অন্যত্র। হিঙ্গরানির চোখ জলজল করে উঠল। এক্সেলেন্ট, হাঁটুতে চাপড় মেরে বললেন ভদ্রলোক। আপনাকে একটা কথা এখনো বলা হয়নি। আমি 2 দিন থেকে আর আপিসে যাচ্ছি না। যা ঘটেছে তারপর আর কোনো মতেই ওখানে থাকা যায় না। আইনত যা করার আমি যথাসময়ে করব, যখন মাথা ঠান্ডা হবে। অথচ রোজগার তো করতেই হবে। মাদ্রাসে একটা কাজের সম্ভাবনা আছে, সে খবর আমি পেয়েছি। আমি এমনিতেই যেতাম। আপনারা গেলে একসঙ্গেই বেরিয়ে পড়ব। আপনি প্লেনে যাচ্ছেন? না, ট্রেনে। এখানেও একজনকে প্রোটেক্ট করার ব্যাপার আছে। তরফদারের ম্যাজিক শোয়ের সেই বালক, তারও জীবন বিপন্ন। অন্তত 3 জন ব্যক্তির লোলুপ দৃষ্টি পড়েছে তার উপর। বুঝতেই তো পারছেন, এমন আশ্চর্য ক্ষমতাকে অসদস্যে কাজে লাগানোর জন্য অজস্র উপায় আছে। বেশ তো, বললেন হিঙ্গুয়ানি, আপনি এক ঢিলে 2 পাখি মারুন। আপনি তো এই জাদুকরের জন্য প্রফেশনালি কাজ করছেন। হ্যাঁ, সেটা আমার বেলাতেও করুন, আমিও আপনাকে পারিশ্রমিক দেব। ফেলুদা অফারটা নিয়ে নিল, তবে বলল, এটা জেনে রাখবেন যে শুধু আমার প্রোটেকশনে হবে না, আপনাকেও খুব সাবধানে চলতে হবে। আর সন্দেহজনক কিছু হলেই আমাকে জানাবেন। নিশ্চয়ই। আপনি কোথায় থাকবেন? হোটেল করমণ্ডল। আমরা 21-এ পৌঁছচ্ছি। বেশ, ম্যাড্রাসেই দেখা হবে। বাড়ি ফেরার পথে আমি বললাম, আচ্ছা ফেলুদা, ড্রয়িং রুমের দুদিকের দেয়ালে দুটো বেশ বড় রেক্টেঙ্গুলার ছাপ দেখলাম। অনেক দিনের টাঙানো ছবি তুলে ফেললে অমন হয়। গুড অবজারভেশন, বলল ফেলুদা। বোঝাই যাচ্ছে ও জায়গায় দুটো বাঁধানো ছবি ছিল, সম্ভবত ওয়াল পেন্টিং। সেগুলো যে আর নেই, বললেন জটায়ু। সেটার কোনো সিগনিফিকেন্স আছে কি? বোঝাই যাচ্ছে ভদ্রলোক ছবিগুলো পাচার করে দিয়েছেন। তার সিগনিফিকেন্স? 766 রকমের সিগনিফিকেন্স। সব শোনার সময় আছে কি আপনার? আবার সজারু। আমার মনে হয় ব্যাপারটাকে আপনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। সেটার সময় এখনও আসেনি লালমোহনবাবু। তথ্যটা আমার মস্তিষ্কের কম্পিউটারের মেমোরিতে পুরে দিয়েছি। প্রয়োজনে বোতাম টিপলেই ফিরে পাব। আপনি যে এই হিঙের কচুরির কেসটাও নিলেন, দুদিকে সামলাতে পারবেন তো? ফেলুদা কোনো উত্তর না দিয়ে চলন্ত গাড়ির জানালা দিয়ে ভাসা ভাসা চোখে বাইরের দিকে চেয়ে মৃদুস্বরে বলল, খটকা খটকা খটকা।